জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার জারক, বিজারক, জারিত, বিজারিত সবকিছু। ঠিক আছে, তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। ওকে, তো প্র্যাকটিস বুকে কি কি থাকবে দেখো তো। প্র্যাকটিস বুকে থাকবে 40+ সিকিউ, 40টারও বেশি সিকিউ পাবা, 400-এরও বেশি এমসিকিউ পাবা। কালকের ক্লাসটা সবচেয়ে ভালো ছিল। ওকে, ঠিক আছে, এরকম ক্লাস থাকবে, অবশ্যই থাকবে। আর আমাদের একটা সবচেয়ে কষ্টের জায়গা কি জানো, সবকিছু না ক্লাসে পড়াইতে পারি না। দেখা যায় যে কিছু একটা পড়াইতে গেলেই অনবরত কমেন্ট আসে যে স্যার বুঝি নাই, আবার বুঝান, আবার বুঝাইলাম, আবার বলো যে আবার বুঝান, বুঝি নাই। তো একটু প্রবলেম হয়ে যায়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবকিছু তোমাদেরকে বুঝাইতে, কোনো টপিক বাদ না রেখে এভরিথিং যাতে কভার হয়ে যায়, বুঝছো? হ্যাঁ ইমরান, ওকে রে ভাইয়া। হ্যাঁ, হ্যাবার প্রণালী সামনে আসবে। তো লেখা শেষ কিনা আমাকে জানাও, লেখা শেষ হলে ডান লিখো। তো দেখো ভাইয়া, জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। তো আগে ভাগে বলে রাখি, জারণ শব্দের অর্থ হচ্ছে ছাড়ন, বুঝছো? জারণ শব্দের অর্থ কি, এই কথাটা একটু মনে রাখবা। এই জারণ শব্দটার মানেই হচ্ছে ছাড়ন, বুঝছো? জারণ ইংরেজিতে বলা হয় অক্সিডেশন। ইলেকট্রন ছেড়ে দেয়াকে বলা হয় অক্সিডেশন। জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন। বলতো এটা মনে থাকবে কিনা, বলতো ভাইয়া এটা মনে থাকবে কিনা? এই লাইনটা তোমরা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? এই শব্দের অর্থটা যদি জানা থাকে তাহলে দেখবা যে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে বলতো? আচ্ছা আমাকে বলো, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে? তখন যেটা হবে আমরা জানি, একটা পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হবে, তাই না? তো খেয়াল করে দেখবা, যদি সোডিয়াম নামে ধাতুটা, একটা পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে দেখা যাবে সোডিয়াম প্লাস হয়ে যাবে, তাই না বাচ্চারা? সোডিয়াম কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, ধরো যে ইলেকট্রনটা সোডিয়াম ছাড়লো সেই ইলেকট্রনটা যদি ক্লোরিন নামক অধাতুটা গ্রহণ করে ফেলে, যদি গ্রহণ করে ফেলে তাহলে কি হবে? দেখো, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তখন প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, ক্লোরিনের 17টা প্রোটন আছে, 17টা ইলেকট্রনও আছে। কেউ যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, কোন একটা ক্লোরিন যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে? তার ইলেকট্রন 18টা হয়ে যাবে। ভাইয়া যদি 18টা হয়, 18টা হলে ক্লোরিন হয়ে যাবে মাইনাস, তার মানে তার এক্সট্রা একটা ইলেকট্রন হয়ে গেল, তার এক্সট্রা একটা নেগেটিভ চার্জ তৈরি হলো। তার মানে কেউ যদি ইলেকট্রন ছাড়ে তাইলে হয়ে যাবে পজিটিভ চার্জ, যাকে আমরা বলি ক্যাটায়ন। কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, মানে কারোর মধ্যে যদি জারণ হয়, কারোর মধ্যে যদি জারণ হয় তখন আমরা বলি ক্যাটায়ন হওয়া, ক্যাটায়ন তৈরি হওয়া। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে, এটার আরেকটা নাম আছে, ইলেকট্রন গ্রহণ করার অন্য আরেকটা নাম আছে। কেউ যদি কোন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এটাকে আমরা বলি অ্যানায়ন। তখন যেটা তৈরি হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ওটাকে আমরা বলি অ্যানায়ন। তো খেয়াল করে দেখবা, যত সংখ্যক ইলেকট্রন বর্জন করবে, যত সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিবে, ওই অত সংখ্যক ধনাত্মক চার্জ তৈরি হবে। যেমন আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে যদি দেই, খেয়াল করে দেখো বাচ্চারা, ম্যাগনেসিয়াম সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, বুঝছো? তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখন সে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। খেয়াল করে দেখবা, বাংলাদেশের আলমগীর গেল দেখো গ্যালিয়াম, অ্যালুমিনিয়ামের নিচে আছে গ্যালিয়াম। তো গ্যালিয়াম যেটা করতে পারে, সে ইজিলি 3টা ইলেকট্রন ছাড়তে পারে, জানো তোমরা? সে ইজিলি কয়টা ইলেকট্রন ছাড়তে পারে? 3টা ইলেকট্রন ছাড়তে পারে। যদি 3টা ইলেকট্রন ছাড়ে তখন গ্যালিয়াম হয়ে যাবে 3+, তখন গ্যালিয়াম কি হয়ে যাবে? 3+ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ধরে নাও ম্যাঙ্গানিজ, কোনোভাবে আমরা তার কাছ থেকে 7টা ইলেকট্রন বের করে নিছি। জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, ধরো যে আমরা তার কাছ থেকে 7টা ইলেকট্রন বের করে নিছি। এখন আমাকে বলো এই ম্যাঙ্গানিজের উপরে চার্জ কত হবে?
না, খুব বেশি মিস করো নাই, মাত্রই শুরু করলাম। আমাকে বলো এই ম্যাঙ্গানিজের উপরে চার্জ কত হবে? রুদ্র সবার আগে অ্যান্সার করছে। ইয়েস, ম্যাঙ্গানিজের উপরে হয়ে যাবে +7। বুঝতে পারছি। এবার যদি আমরা বলি অক্সিজেনের কথা, দেখেন ভাইয়েরা, অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা। যদি সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, যদি সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তখন সে হয়ে যাবে, তখন সে কি হয়ে যাবে? অক্সাইড হয়ে যাবে, অক্সাইড। তখন সে কি হয়ে যাবে? অক্সাইড হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, প্লাস মাইনাস সামনে পিছিয়ে লিখো, এটা কোনো সমস্যা নেই। দেখো আমি সামনেও লিখছি আবার পিছনেও লিখছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, যদি এরকম হয়, যদি অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করে, যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সে হবে জাস্ট -1। তখন এটাকে আমরা বলি পার অক্সাইড। সুন্দর করে লিখো, তখন এটাকে আমরা কি বলি? পার অক্সাইড। পার অক্সাইড মনে থাকবে? জারণ মানে যোজনী কাছাকাছি, একদম হুবহু সেম না, কিন্তু কিছুটা কাছাকাছি। দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2, বাট অক্সিজেনের জারণ মান -2 হইতে পারে, আবার -1ও হতে পারে। এমনও আছে 2টা অক্সিজেন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। দেখেন ভাইয়ারা, 2টা অক্সিজেন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, 2টা মিলে একটা, তাহলে একটা অক্সিজেনের চার্জ কত হবে? -12, তাই কিনা? 2টা অক্সিজেন মিলে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একজনের ভাগে কত করে পড়তেছে? আধা করে পড়তেছে, আধা, অর্ধেক। তখন এটার নাম কি হবে? শুভ্র বলে দিচ্ছে, সেরা সামির বলে দিচ্ছে, ভাই এটার নাম হবে সুপার অক্সাইড। ইয়েস, এটার নাম হয়ে যাবে সুপার অক্সাইড। এটার নাম হচ্ছে সুপার অক্সাইড। ঠিক আছে? তাইলে এতক্ষণ ধরে আমরা যে চার্জিত সংখ্যাগুলোর কথা বলতেছি, এতক্ষণ ধরে আমরা যে চার্জিত সংখ্যাগুলোর কথা বলতেছি, একটা হচ্ছে প্লাস আবার মাইনাস। তো এই প্লাস মাইনাস চার্জের কথা বলতেছি, এই চার্জগুলোকে আমরা বলি জারণ সংখ্যা। এই চার্জগুলোকে আমরা কি বলি? জারণ সংখ্যা। তাহলে শুরুতে যে ডেফিনিশনটা তোমাদেরকে লেখাইছি, সেই ডেফিনিশনটা হচ্ছে এটা। খেয়াল করো, যৌগ গঠনের সময় কোন একটি মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, চিহ্নযুক্ত ওই সংখ্যাটাকে জারণ সংখ্যা বলে। ঠিক আছে? চিহ্নযুক্ত ওই সংখ্যাকে এখানে লিখে রাখো, চিহ্নযুক্ত, চিহ্নযুক্ত ওই সংখ্যাকে, চিহ্নযুক্ত ওই সংখ্যাকে মৌলের জারণ সংখ্যা বলে। ইয়েস, এগুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, বিথিরানি মেসেজ দেখা যাচ্ছে, এগুলা মুখস্থ করতে হবে। সুপার অক্সাইডটা ভাই আরেকটু বলেন। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে বলো, এই জারণ সংখ্যার বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, চিহ্নযুক্ত সেই সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। যদি গ্রহণ করে তখন হবে মাইনাস, যদি দান করে তখন হবে প্লাস। তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে জারণ সংখ্যা লেখার সময় চিহ্নটা উল্লেখ করে দিতে হবে, চিহ্নটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? এই সবাই একদম ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে এবার খেয়াল করো, অলরেডি কিছু জিনিস তোমরা মুখস্থ করছো, তাই না? এটা ছাড়াও আরো কিছু জারণ মান তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, লিখো, কিছু জারণ মান, কিছু জারণ মান মুখস্থ রাখতে হবে। লিখো, কি
কিছু জারণ মান মুখস্থ রাখতে হবে। কি কি এটা আমি এখন লিখবো, ঠিক আছে? আর আমরা 3 মিনিট পরে ব্রেকে যাব, এর মধ্যে যতটুকু পড়ানো যায়, ঠিক আছে? দেখো, কিছু জারণ মান মুখস্থ রাখতে হবে। যেমন 1 নাম্বার, দেখেন গ্রুপ 1 এর ধাতু সমূহের, গ্রুপ 1 এর ধাতু যারা আছে তোমরা জানো এদের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? গ্রুপ 1 এর ধাতু সমূহের জারণ মান সর্বদা +1। জারণ মান সর্বদা +1। চিহ্ন কিন্তু লিখতে হবে, চিহ্ন না লিখলে ভাইয়া মানে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? সব সময় +1। এরপর লিখো গ্রুপ 2 অথবা গ্রুপ 2। গ্রুপ 2 এর ধাতু সমূহের জারণ মান সর্বদা কত হবে বলো দেখি? +2। +2, ঠিক আছে? হ্যাঁ, নামাজের বিরতি দিচ্ছি আর 2 মিনিট পরে দিচ্ছি। তাহলে এবার আমাকে বলো তো, গ্রুপ 1 এ যারা যারা আছে ওদের নাম কি? আমরা কি ছন্দটা তোমাদেরকে পড়াইছিলাম? গ্রুপ 1 এ যারা যারা আছে ওদের ছন্দটাকে তোমাদেরকে বলছিলাম? বলো তো বাচ্চারা। দেখো, হাই, লি, না, কে, রুবি, সাজাবে ফ্রান্সে। এই যে দেখো, এদেরকে আমরা খাট ধাতু বলি। ইয়েস, খাট ধাতু বলি। তো এইভাবে মনে রাখবা যে হাই, লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে। লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে। মনে থাকবে কি এটা, নাকি লিখে দিতে হবে? হাই, আফসোস, লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে। মনে থাকবে? লিনাকে রবি সাজাবে ফ্রান্স, ঠিক আছে? তো এগুলা মনে রাখবো এইভাবে। এখন আমরা কিন্তু ধাতুর কথা বলছি, হ্যাঁ, ধাতুর কথা বলছি। তো হাইড্রোজেন এমন একটা জিনিস যে কিনা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। তো এটা নিয়ে আপাতত আমাদের কোনো চিন্তা নাই। আমরা বলছি ধাতুর কথা, হ্যাঁ। ধাতু সমূহের জারণ মান সবসময় কি হবে? +1 হবে। আর দ্বিতীয়তে যারা আছে দেখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাইরে রাখো। কারো ক্ষুধা লেগে গেলে কিন্তু আমার দোষ নাই, হ্যাঁ মুসলিম, ঠিক আছে? তাহলে লিখে ফেলো এটা। এটা লেখার পরে আমরা ব্রেকে যাব। বিরিয়ানি, মোগলাই, কাবাব, তাহলে এদের সবার +2 হবে, এদের প্রত্যেকের +2 মনে রাখতে হবে, প্রত্যেকের +2। কাবাব সরিয়ে বাইরে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাইরে রাখো, ঠিক আছে? মুস্তাসিম, হ্যাঁ এগুলা মুখস্থ করে ফেলবা। গ্রুপ 2 এর পরে ছন্দগুলো জানো না? ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাই রাখছি অলরেডি, ওইখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা একটা ব্রেকে যাচ্ছি এখন। দেখো তো বাচ্চারা, আমরা একটা ব্রেকে যাই। দেখো 6:51 বাজে, আমরা 7:05 আসবো, হ্যাঁ 7:05 আসবো। এই যে ডানে লিখে রাখছি, হ্যাঁ 7:05 আসবো। এই পর্যন্ত ব্রেক।
শিক্ষাময় তথ্যগুলা পাইছিলাম, নিউজগুলা, যে গত 5 দিন 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 2 এর তার হচ্ছে সবসময় +2, ঠিক আছে। তারপরে গ্রুপ 13 তে যারা আছে, গ্রুপ 13 3 নাম্বার লিখো, গ্রুপ 13। গ্রুপ 13 এর মৌলসমূহ +3, গ্রুপ 13 এর ক্ষেত্রে হ্যাঁ +3 হয়, ঠিক আছে। গ্রুপ 13 এর ক্ষেত্রে কি হয়? +3 হয়। 4 নাম্বার লিখো, গ্রুপ 14। গ্রুপ 14 এর মৌলসমূহের ক্ষেত্রে এটা তোমার +4 হইতে পারে, কোন ক্ষেত্রে +-4 হইতে পারে। এটা এটা দেখো ভাইয়া, এটা আমরা ইয়ে করবো, হ্যাঁ বের করবো। -4, -2 এগুলা অনেক রকম হইতে পারে। তো এই জন্য আমরা যেটা বলি, এই গ্রুপ 14 আমাদের পড়ার দরকার নাই, এটা আমরা নিজেরাই ক্যালকুলেশন করে বের করবো, হ্যাঁ এটা মুখস্থ করার দরকার নাই। তারপরে দেখো আমরা চলে যাব এক ঠেলায় গ্রুপ 17 এর কাছে। লিখো, গ্রুপ 17 এর ক্ষেত্রে কি হবে বলতো? গ্রুপ 17 এর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র 2 নাম্বার পর্যায়ে যারা আছে, যেমন ফ্লোরিন, এটার শুধুমাত্র -1। এটা ছাড়া মনোযোগ, খুব মনোযোগ, এটা ছাড়া ক্লোরিনের হতে পারে -1, হতে পারে 0, হতে পারে +1, +3, +5, +7। নট অনলি ক্লোরিন, সবার। দেখো ভাইয়া দেখো, এক্ষেত্রে এটা 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 কার কার হতে পারে? ক্লোরিন থেকে নিচে যারা যারা আছে প্রত্যেকের, ক্লোরিন থেকে নিচে যারা যারা আছে প্রত্যেকের হতে পারে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এদের প্রত্যেকের -1 হতে পারে, 0 হতে পারে, +3, +5, +7 পর্যন্ত হতে পারে। না খুব বেশি দেরি করে ফেলো নাই, মাত্রই শুরু করছি, দেখো এখানেই ছিলাম হচ্ছে আগের পেজটাতে, এখানে ছিলাম, এটা শুরু করছে। তারপরে আমরা যদি গ্রুপ 16 এর কথা বলি, বাচ্চারা মনোযোগ, হ্যাঁ এগুলো আমরা দেখবো কিন্তু। গ্রুপ 16 তে কারা কারা আছে আমাকে বলো। গ্রুপ 16, গ্রুপ 16 তে আছে ও এস এস ই তে পড়লেই লাভ, তাই না ভাইয়া? গ্রুপ 16 তে এরা আছে না? এরা আছে। তো এদের মধ্যে শুধুমাত্র অক্সিজেনের হয় -2, খেয়াল করো তো, -2, -1 আর -1/2, অক্সিজেনের এই 3টা হতে পারে। আর বাকি যারা যারা আছে, দেখো এদের কত হতে পারে? এদের হতে পারে -2, হতে পারে 0, হতে পারে +4, হতে পারে +6। দেখে রাখো, স্বাভাবিকভাবে ক্লোরিন, যেটা আমরা মুক্ত ক্লোরিন দেখি Cl2, এটা হচ্ছে 0, ঠিক আছে। মুক্ত মৌলের জারণ মান 0, এটা মনে রাখবা। এই কয়েকটা মুখস্থ করে ফেলো, তারপর আমরা দেখাচ্ছি। 6 নাম্বার লাস্ট লিখে রাখো, গ্রুপ 15। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, মনে রাখলে জীবনটা সহজ হয়ে যাবে। গ্রুপ 15 তে কারা কারা আছে বলো তো? দেখো ভাইয়া, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান, এই তো এরা আছে। দেখো, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান, এরা আছে। তো এদের মধ্যে নাইট্রোজেন হতে পারে -3, আর মুক্ত নাইট্রোজেন হচ্ছে 0। মুক্ত মৌল হলে এটা 0, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এগুলা মুখস্থ করবা, এগুলা মুখস্থ করবা। আর এইখানে যারা যারা আছে এদের হইতে পারে, খেয়াল করো, -3, 0, +3, +5, এগুলা হইতে পারে। একটা প্যাটার্ন আছে, খেয়াল করবে, একটা প্যাটার্ন আছে। আমি যে সংখ্যাগুলো লিখতেছি প্রত্যেকটা সংখ্যার মধ্যে প্যাটার্নটুকু যদি ধরতে পারো তাহলে কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি ছন্দ বলি, এটা তো বলার দরকার নাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এটা খুবই সহজ।
গ্রুপ 16 ক্ষেত্রে যদি বলো এটা হচ্ছে ও এস এস ই তে পড়লেই লাভ, এমনি মনে রাখতে পারো, ও এস এস ই তে পড়লেই লাভ, ঠিক আছে। আর গ্রুপ 15 তে যারা আছে এদের বলতে পারো যে নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দিয়ে কাজ আছে, কাজ আছে, একটু পরেই আমরা বুঝবো। লেখা শেষ হলে আমাকে বলো, লেখা যদি শেষ হয় তাহলে ডান লিখো। হ্যাঁ, লেখা শেষ করলে ডান লিখো। লেখা শেষ হলে ডান লিখো। হ্যাঁ, মস্কোভিয়াম আছে, কিন্তু ওটা জরুরি না। যেগুলো তেজস্ক্রিয় মৌল এগুলো নিয়ে নর্মালি আমরা স্টাডি করি না, ঠিক আছে। ওগুলো তৈরি হওয়ার সাথে সাথে ধ্বংস হয়ে যায়। এই ধরো হাতে নিলাম, 1 সেকেন্ড তাকানোর সাথে সাথে এরপর দেখলে যে নাই, ধ্বংস হয়ে গেছে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু সমূহ। তেজস্ক্রিয় পরমাণু খুবই আনস্টেবল হয়, বানানোর সাথে সাথে এটা আবারও অন্য মৌলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যারা লিখছো, যারা লিখো নাই সবাই খেয়াল করো। দেখলাম যে অনেকেই আবার নতুন জয়েন করছো, তাদের জন্য আমি শুরু থেকে একটু বলে আসি। শুরু থেকে আরেকবার রিক্যাপ করি। দেখো, পুরো জিনিসটা আমি একবার রিক্যাপ করি। পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করতেছি। দেখো, আমরা জারণ মান দিয়ে শুরু করলাম, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা যৌগ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য জারণ সংখ্যা জরুরি, ঠিক আছে। দেখো ভাইয়া, যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে অথবা যত সংখ্যক গ্রহণ করে, চিহ্নযুক্ত সেই সংখ্যাটাকে আমরা বলবো জারণ সংখ্যা। অবশ্যই চিহ্ন উল্লেখ করতে হবে। যদি কেউ ইলেকট্রন ছেড়ে দেয় তখন ধনাত্মক চার্জ হবে, এবং যতগুলা ছাড়ছে ধনাত্মক তত হবে। একটা ছাড়লে +1, দুইটা ছাড়লে +2, তিনটা ছাড়লে +3, ঠিক আছে, এমন ভাবে। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সে হয়ে যাবে নেগেটিভ। যদি একটা গ্রহণ করে তাহলে -1, দুইটা গ্রহণ করলে -2, তিনটা গ্রহণ করলে -3, ঠিক আছে। এই সংখ্যাটাকে, চিহ্নযুক্ত সংখ্যাটাকে আমরা বলি ভাইয়া জারণ সংখ্যা। মনে থাকবে কিনা? এবার খেয়াল করে দেখো, আমরা দেখছিলাম এই যে ম্যাগনেসিয়াম এতগুলা দান করে, গ্যালিয়াম 3টা ছাড়তে পারে, ম্যাঙ্গানিজ যদি 7টা ছেড়ে দেয় তাহলে +7 হবে। এরকম কিছু এক্সাম্পল আমরা দেখলাম, ঠিক আছে। আর যে জিনিসপাতিগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17। এই কয়েকটা গ্রুপের ভ্যালু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে ইব্রাহিম খলিল? এই যে দেখো, তোমাদের জন্য আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, গ্রুপ 1 এর যে ধাতু সমূহ আছে তাদের জারণ মান অলওয়েজ +1, এটা একদম মুখস্থ। কারণ গ্রুপ 1 এ যারা আছে তারা ইলেকট্রন দান করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়, এই জন্য তারা সবসময় +1, ঠিক আছে। আর যদি কেউ দান বা গ্রহণ না করে, তাসফিয়া জিজ্ঞেস করলো, যদি কেউ দানও না করে, কেউ যদি গ্রহণও না করে, সেক্ষেত্রে কি হবে? 0 হবে, ঠিক আছে, সেক্ষেত্রে 0 হবে। আচ্ছা, 2 নাম্বার দেখো, গ্রুপ 2 তে যারা আছে, দেখো ভাই, গ্রুপ 2 তে যারা আছে তারা অলওয়েজ +2 হবে, ঠিক আছে। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের জারণ মান অলওয়েজ +2, কারণ ভাইয়া এরা 2টা ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে। এরপরে গ্রুপ 13 তে যারা আছে এদের জারণ মান অলওয়েজ +3, ঠিক আছে, +3। আর গ্রুপ 17 তে যারা আছে, গ্রুপ 13 পরে আমরা চলে গেলাম গ্রুপ 17, অর্থাৎ হ্যালোজেন মৌলসমূহ। হ্যালোজেন মৌলসমূহের জারণ মান নরমালি -1। স্বাভাবিকভাবে তারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পছন্দ করে, বাট ফ্লোরিন ছাড়া, মনোযোগ দিবা, ফ্লোরিন ছাড়া যাদের তোমার একাধিক যোজনী হওয়া সম্ভব, অর্থাৎ যাদের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল থাকে, এদের না একাধিক জারণ মান হওয়া সম্ভব। তাহলে আমি আরেকবার বলি, শুধুমাত্র ফ্লোরিন একটা হবে -1, সে অলওয়েজ একটা ইলেকট্রন দান করে। বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন তারা একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, আবার অনেকগুলা দানও করতে পারে, মনে থাকবে। আর গ্রুপ 14 এর ক্ষেত্রে নানান ধরনের জারণ মান হয়, ওটা নিয়ে আমরা আপাতত ভাববো না। দেখো, গ্রুপ 16 এর ক্ষেত্রে কি হবে, তোমরা প্যাটার্নটা খেয়াল করো। গ্রুপ 17 তে যারা আছে তারা একটা গ্রহণ করলে কি হবে? অষ্টক পূর্ণ হবে, তাই একটা তারা গ্রহণ করলো, বুঝলাম। এবার ধরো শূন্য আমরা কোন ক্ষেত্রে বললাম, ধরো যে ক্লোরিন, সে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগে আমরা জানি দানও করে না, গ্রহণও করে না, সেই ক্ষেত্রে এটা শূন্য। কথা খুব মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ। শূন্য কাদের ক্ষেত্রে হয়? শূন্য সমযোজী যৌগের ক্ষেত্রে হয়, ঠিক আছে। যেমন ধরো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, পিওর যারা
সমযোজী যৌগ বা সমযোজী মৌল সমযোজী অণু এদের ক্ষেত্রে শূন্য হয়। আর এর পরের তারা কখন হয় খেয়াল করো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা ইলেকট্রন দানও করতে পারে। এরা কখন দান করে খেয়াল করো, মনোযোগ। আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, বাচ্চারা মনোযোগ, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3, তারপর আর কোনটা দেখবো, এই তিনটাই ধরো, ঠিক আছে মনোযোগ। হ্যাঁ, আর হাইড্রোজেনটাও লিখে দেই, হাইড্রোজেনের হলো 2.1, খুব মনোযোগ। ধরো এই ক্লোরিনটা তার নিজের সাথেই যুক্ত আছে, বাচ্চারা মনোযোগ। ক্লোরিন যদি তার নিজের সাথেই যুক্ত থাকে তখন খেয়াল করো দুইজনে কিন্তু সেম শক্তি দিয়ে ইলেকট্রন দুইটাকে টানতেছে, তখন কেউ ইলেকট্রন নিবেও না কেউ দিবেও না। তখন আমরা বলি এদের জারণ মান শূন্য, কারণ কেউ এক্সট্রা ইলেকট্রন গ্রহণও করে নাই দানও করে নাই। বুঝা গেল? হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলো 100% মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে কিন্তু জীবন একদম কঠিন হয়ে যাবে, দেখবা। আচ্ছা, এরপরে দেখো, যদি এই ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তখনই আমরা দেখলাম হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, মানে 2.1, আর ক্লোরিনের 3, অর্থাৎ ক্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানতে পারে। যদি ভাইয়া বেশি টেনে নিয়ে যায় তখন এই ক্লোরিনটা হয়ে যাবে -1 আর এই হাইড্রোজেনটা হয়ে যাবে +1। আরো ধরো এই যে সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 0.9, সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভাইয়া আরো কম, অত্যধিক কম। সে ইজিলি ইলেকট্রন পুরোটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আয়নিক যৌগ তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা বলি সোডিয়াম +1 আর ক্লোরিন হলো -1। দেখো বুঝতে পারছো কিনা, যে ইলেকট্রন দিবে সে হয়ে যাবে ধনাত্মক, যে নিবে সে হয়ে যাবে ঋণাত্মক, ঠিক আছে। আর ওইটা লিখে দিব, এই যে আরো একটু কয়েকটা লিখে দিলাম। ক্লোরিন কার্বনটা হয়ে যাবে 2.5, আর ফসফরাস এটা হাইড্রোজেনের সমান 2.1, আর নাইট্রোজেনের আবার ক্লোরিনের সমান, নাইট্রোজেনের ক্লোরিনের সমান, এই দুইটারই হচ্ছে 3। এই কয়টা মনে রাখো। এইবার দেখো, এই ক্লোরিন যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায় তখন কি হবে, বাচ্চারা মনোযোগ। এই ক্লোরিনটা যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে খেয়াল করো ভাইয়া অক্সিজেনের জারণ মান -2, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই যে দেখো 3 আর 3.5, অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে যাবে নিজের কাছে, আর ক্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম সে ছেড়ে দিতে বাধ্য হবে। তো এই যৌগে ক্লোরিনের জারণ মান +1 আর অক্সিজেনের -2, আর হাইড্রোজেনের তো অবশ্যই +1ই হবে, কারণ এর কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। জারণ মান গঠন যৌগের আগেই কিসের সাপেক্ষে হিসাব করা হচ্ছে, কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের সাপেক্ষে। অ্যাকচুয়ালি হ্যাঁ, কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের সাপেক্ষে। হ্যাঁ, অষ্টক পূর্ণ করার জন্য তাদের যা যা করার প্রয়োজন তাই করবে। এইভাবেই আমরা জারণ মানগুলা নরমালি চিহ্নিত করে থাকি। বলো এটা বুঝতে পারছো কিনা? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে মাইনাস হয়ে যাবে আর কম হলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যারা নিরপেক্ষ তাদের ক্ষেত্রে শূন্য হবে। এই যে দেখো অক্সিজেন O2, এই ক্ষেত্রে দুইটা অক্সিজেন নিজেদের সাথে যুক্ত থাকে, দ্যাট মিন্স কেউ ইলেকট্রন নিবেও না কেউ দিবেও না, সেই ক্ষেত্রে প্রত্যেকের জারণ মান 0 করে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, এই ইলেকট্রোনেগেটিভিটি গুলো মুখস্থ করবা। আশা করি তড়িৎ ঋণাত্মকতা তোমরা 4th চ্যাপ্টারে পড়ছো, খুব ভালো করে তোমাদের জানা আছে। তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে ইলেকট্রনকে বেশি বেশি টানতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দেখলাম হাইড্রোজেনের চেয়ে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়, তাই সে হয়ে যাবে -1, একটা টেনে নিয়ে যাচ্ছে, তাই না? আর হাইড্রোজেন থেকে একটা নিয়ে যাচ্ছে সে, তো হাইড্রোজেন হবে +1। আবার দেখো আমরা এই HOCl যৌগের দিকে যদি তাকাই, তো এই ক্লোরিনটার ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে কম, তো অক্সিজেনের চেয়ে কম হলে অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে যাবে ক্লোরিনের কাছ থেকে, তো ক্লোরিন হয়ে যাবে +1, একটা নিয়ে যাবে, আর অক্সিজেন হয়ে যাবে -2,
-2 কেন? কারণ সে হাইড্রোজেনের কাছ থেকে একটা পায়, ক্লোরিনের কাছ থেকে একটা পায়, দুইটা থেকে সে হয়ে গেল -2। ঠিক আছে, আর অক্সিজেন কিন্তু এটা মুখস্থই রাখতে হবে, এটা যে -2 হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কিন্তু, এই যে দেখো অক্সিজেন -2 -1 -1/2, এই তিনটা মনে রাখবা। তাই সবাই ক্লিয়ার? এবার সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমরা কিছু প্র্যাকটিস করতে পারবো। ক্লিয়ার? এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা কিছু প্র্যাকটিস করি। এরকম একটা ছক তোমাদের বইয়ে আছে। দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কোনটি? দেখো ভাইয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, তো এইটাকে যদি আমরা ভাঙি, খেয়াল করে দেখো ক্যালসিয়াম +2 আর হাইড্রোক্সিল এই যৌগমূলকটার হলো গিয়ে -1। হ্যাঁ, একটু পরে দিব। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমরা পোল দিচ্ছি। তাইলে খেয়াল করো, তোমরা পোলে অ্যান্সার করতে থাকো, আমি এটা ব্যাখ্যা করতে থাকি। খেয়াল করে দেখবা হাইড্রোক্সিল আয়নের জারণ মান হচ্ছে -1, তাই না? এজ এ হোল এই পুরা মূলকটার জারণ মান -1। এইবার খেয়াল করে দেখো বাচ্চারা, আমরা যদি এটার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেনের জারণ মানকে যদি ভাই আমরা x ধরি, আর অক্সিজেনেরটা তো আমরা মুখস্থই জানি -2, অক্সিজেনেরটা আমরা মুখস্থ জানি। এই তোমাদের কাছে কিন্তু পোল গেছে, তোমরা পোলে অ্যান্সার করতে পারো। তো এটা হচ্ছে -2। তাহলে বাচ্চারা মনোযোগ, এই দুইটা মিলে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হলো গিয়ে -1, মিলে -1। এই দুইটা মিলে যদি -1 হয় তাহলে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলি, +2 ডানে গেলে +2 হয়ে যাবে, তো +2 -1 মিলে হয়ে গেল +1। এই তাহলে অ্যান্সার কি দাঁড়াইলো? অ্যান্সার সি, +1। তাহলে আমরা দেখি লিডার বোর্ডে কারা কারা আছে। লিডার বোর্ডে আছে রুদ্র, সুমাইয়া মিম আছে, রিফাত শাহরিয়ার আছে, সামিউর আছে, সুলতান মাহমুদ আছে। এই হচ্ছে টপ 5। বলো তোমরা বুঝতে পারছো কিনা? হাইড্রোজেনের +1 হবে। মনে রাখবা বাচ্চারা, হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত থাকে তাহলে সে +1, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার দেখো পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? লিখে দিয়েছিলাম, বলো এটা কি হবে? পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এটা 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 তোমরা বের করে ফেলো, আমি অলরেডি বলে দিয়েছি, তাই না? পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এটার জন্য আশা করি পোল লাগবে না। এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছ। পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান -1। তো দেখো, পার শব্দের অর্থ কি? পার শব্দের অর্থ হচ্ছে প্রতি, প্রতি। তার মানে প্রত্যেকটা অক্সিজেনে একটা করে জারণ মান থাকবে। ঠিক আছে, এই হচ্ছে অক্সিজেন প্রত্যেকের -1 করে, এটাকে আমরা বলি পারক্সাইড। তাহলে O2 2-, এইভাবেও এটাকে লেখা হয়। যেমন একটা যৌগের কথা বলি, হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। ঠিক আছে, গেল। সাইমন বারবার সাইমন নামে একটা ছেলে আছে যে বারবার জিজ্ঞেস করছে যে ভাইয়া প্রশমন বিক্রিয়া কি? বাচ্চারা তোমরা নিজেরাই বলো তো প্রশমন বিক্রিয়া কি? এটা কি এই চ্যাপ্টারের আলোচনা, এখনকার আজকের লেকচারের আলোচনার বিষয়? ওইটা তখন আমরা পড়াবো না। হ্যাঁ সাইমন, আর আমি যদি এখন এক কথাই বলি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। ঠিক আছে, এরপরে দেখো পটাশিয়াম সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? মুখেই বলে দিলাম, দেখি অ্যান্সার করে ফেলো। KO2, KO2 এটাকে বলা হয় পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে ধরি অক্সিজেনের জারণ সংখ্যা x, ধরি অক্সিজেনের জারণ সংখ্যা কি? x। ঠিক আছে, তাহলে কি হবে দেখো তো, অক্সিজেন আছে দুইটা, 2x, আর আমরা জানি ক্ষার ধাতু সমূহের জারণ মান অলওয়েজ +1 হয়। তাহলে এই দুইটা সমষ্টি কত? দেখো পুরা যৌগটার জারণ মান 0,
সবটুকু মিলায় জারণ মান কত হয়? 0 হয়। আচ্ছা, তাহলে মনোযোগ, 2x সমান -1, x সমান কত আসে? -½ অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করে। দ্যাট মিন্স প্রত্যেকটা অক্সিজেনের কত করে হবে? অর্ধেকটা করে হবে। এই হচ্ছে সেই অর্ধেকটা। বুঝা গেল? যে জিজ্ঞেস করছিল যে ভাইয়া পার অক্সাইডে -1 কিভাবে, -½ কিভাবে হয়? এইভাবে হয়। আমরা x ধরে নিয়ে এটা বের করতে পারি। ঠিক আছে? আর এটা যদি সংকেতটা দেখাই এরকম, তো দুইটা অক্সিজেন মিলে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে। দুইটা অক্সিজেন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য প্রত্যেকটার উপরে বলা হয় -½ করে থাকে। সবাই ক্লিয়ার? বাচ্চারা ক্লিয়ার সবাই? দুইটা অক্সিজেন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করে। এই তাহলে সামনে আগাচ্ছি, লিখে নাও, মুখস্থ করবা এটা। অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড, ভাই এটা মুখস্থ করতে হবে তোমাদের। দেখো ভাইয়া, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন। দেখো ভাইয়া, নাইট্রিক অ্যাসিড দেখতে কেমন? HNO3। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, অ্যান্সার করার জন্য এটা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। দেখো ভাইয়া, আমরা জানি H+ আর NO3-, এটাকে বলা হয় নাইট্রেট আয়ন। এটাকে বলা হয় একটা মূলক। এটাকে বলা হয় কি? মূলক। তো যখন একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা মাত্র পরমাণুর মতো কাজ করে, ওটাকে বলা হয় মূলক। তো যাই হোক, ওটার জন্য আমাদের লাগবে না, মানে আমাদের প্রশ্নের জন্য এটা লাগবে না। তো প্রথম কথা ধরি, নাইট্রোজেনের জারণ মান এইভাবে লিখতে হবে। দ্বিতীয়তে যদি আসে এইভাবে লিখতে হবে। ধরি নাইট্রোজেনের জারণ মান সমান x। ঠিক আছে? আর আমরা জানি হাইড্রোজেনের +1, এই যে দেখো +1, আর নাইট্রোজেনেরটা তো আমরা x ধরে রাখলাম, +x। আর আমরা জানি প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান -2। ভাইয়া, প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান কি? -2। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা আছে। এই সবগুলোর সমষ্টি দেখো, পুরা মোট যৌগের জারণ মান 0 হয়। ভাইয়া, মোট যৌগের জারণ মান কি হয়? 0 হয়। ঠিক আছে? তাহলে সবগুলো আমরা যোগ করে ফেললাম। যোগ করে কত হয় দেখো, +1 + x -6 = 0। -6 = 0। হ্যাঁ, ফোঁটাগুলো দিতে হবে বাচ্চা, ফোঁটাগুলো দিতে হবে। তাহলে x সমান কত দাঁড়াইলো? +5। x সমান +5। কিভাবে বুঝবো যে যৌগের সংকেত এটা? এগুলা তো জানতে হবে। রসায়ন জানতে হলে কিছু মুখস্থ করতে হবে। একটা জিনিস বলে রাখি, কিছু জিনিস বুঝে নিতে হয়, মানে বুঝে বুঝে সলভ করা যায়, আর কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। রসায়নে আমি যদি বলি 50% মুখস্থ আর 50% হচ্ছে তোমার বোঝার জিনিস। ঠিক আছে? যদি তোমরা বুঝে বুঝে মুখস্থ করতে পারো, তাইলে এটা সব থেকে ভালো। ঠিক আছে? তোমরা কি করবা? এটা মুখস্থ করে ফেলবা, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডে এই দুইটা অংশ থাকে, একটা হচ্ছে H+ আর একটা NO3-। তো এই NO3- টাকে বলা হয় নাইট্রেট আয়ন। তো নাইট্রেট আয়নটা যখন অ্যাসিড তৈরি করে, ওটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। তো মুখস্থ তো অবশ্য লাগবেই। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? +5। ক্লিয়ার সবাই? এরপরটা দেখো, এই যৌগটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম, লিখো বাচ্চারা, লিখো, পটাশিয়াম ডাইক্রোমেট। এই জারণ মান বের করতে শেখা খুবই খুবই জরুরি, অত্যন্ত জরুরি। ঠিক আছে? অলরেডি তোমরা অ্যান্সার করে দিচ্ছ। যারা অ্যান্সার করছো তারা তো সেরা, তোমরা আমার আগেই বের করে ফেলতেছো। তাহলে আবার লিখো, ধরি ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান x। ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা কি? x। ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি পটাশিয়াম। আমরা জানি পটাশিয়ামের +1। ভাইয়া, পটাশিয়াম আছে কয়টা? 2টা। দ্রুত আমার সাথে লিখতে থাকো, 2টা প্লাস। দেখো ভাইয়া, ক্রোমিয়াম কয়টা আছে? 2টা আছে। আমরা ধরে নিছি x।
আর সাধারণভাবে এই যে আমরা অক্সিজেন, তোমরা অনেকেই প্রশ্ন করতেছো ভাইয়া আপনি অক্সিজেন -2 কিভাবে ধরে নিচ্ছেন, একটু আগে তো বের করছিলাম -1। যদি ভাইয়া পার অক্সাইড বা সুপার অক্সাইড না হয়, ঠিক আছে, সাধারণ সব অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান -2, কোনো চিন্তা ছাড়া তোমরা -2 বসাই দিবা। কয়টা আছে? আচ্ছা হচ্ছে 7টা। এই সবগুলোর সমষ্টি হবে 0। তো যতগুলা যৌগমৌল থাকবে সবার জারণ মানের সমষ্টি হয়ে যাবে কত? 0। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জানি জানি, অ্যান্সার তোমরা অ্যান্সার সি হবে এটা। তোমরা ঠিকই লিখতেছো যারা অলরেডি অ্যান্সার করতেছো। দেখো 2x প্লাস 2 আর এখানে কত হয়ে যাচ্ছে? -14 সমান 0। তো এখানে হয়ে গেল 2x সমান প্লাস 12 আর x সমান প্লাস 6। সহজ না বাচ্চারা? একদম সহজ না? দেখো প্রত্যেকটা ক্রোমিয়াম 6টা করে ইলেকট্রন দান করছে। প্রত্যেকটা ক্রোমিয়াম কি করলো? 6টা করে ইলেকট্রন দান করলো। ঠিক আছে, তো 6টা করে দান করে 12টা হয়ে গেল। আর এই পটাশিয়ামও 2টা দান করলো, টোটাল 14টা। আর এই 14টা ইলেকট্রন, 14টা মানে 7টা অক্সিজেনের কাছে গেল। তো এইভাবে দান আর গ্রহণ সবসময় সমান হবে, এটা মনে রাখবা। দান আর গ্রহণ সবসময় কি হবে? সমান হবে। আচ্ছা বুঝবো কিভাবে পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? দেখো বোঝার তরিকা লিখে দিচ্ছি। একটা অক্সিজেনের উপরে -2, এই ধরনের যৌগ দেখো H2O, এটা কি সাধারণ অক্সাইড না? দেখো ভাইয়া একটা অক্সিজেনের বিপরীতে 2টা হাইড্রোজেন। এরপরে ধরো যে এটা K2O, একটা অক্সিজেনের বিপরীতে 2টা পটাশিয়াম। তার মানে কি? তার মানে 2টা পটাশিয়াম 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিছে, সুতরাং তার -2। সবাই ক্লিয়ার? এরপরে দেখো সোডিয়াম অক্সাইড Na2O, অর্থাৎ 2টা পজিটিভের বিপরীতে একটা অক্সিজেন। তার মানে কি? 2টা সোডিয়াম মিলে 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিচ্ছে, তো অক্সিজেন নিজেই -2 হয়ে গেছে। ক্লিয়ার? সব যৌগে এরকম, সব যৌগে, যত যৌগ আছে জগতে অধিকাংশ যৌগেই অক্সিজেন হলো গিয়ে -2। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো পার অক্সাইড। ওইটার ক্ষেত্রে দেখা যাবে যে 2টা অক্সিজেনের বিপরীতে 2টা মাইনাস। দেখো 2টা অক্সিজেনের বিপরীতে 2টা মাইনাস, তাহলে প্রত্যেকটা অক্সিজেনের জন্য কত? -1। এটার সাথে মিলাই লিখি H2O2। খেয়াল করছো? H2O2, হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন মিলে 2টা ইলেকট্রন দিল। কয়টা অক্সিজেনকে? ভাইয়া 2টা অক্সিজেনকে। তাহলে 2টা অক্সিজেন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, একটা অক্সিজেন কত? একটা গ্রহণ করলো। এটাকে বলা হয় পার অক্সাইড। তাহলে হাইড্রোজেন পার অক্সাইড। তারপরে দেখো পটাশিয়াম পার অক্সাইড K2O2, দেখলেই বুঝবা, দেখলেই বুঝবা K2O2। তারপরে দেখো Na2O2, সোডিয়াম পার অক্সাইড, এই ধরনের যৌগ। এরপরে দেখো ক্যালসিয়াম পার অক্সাইড, এটা তোমরা নিজেরাই লিখবা ক্যালসিয়াম পার অক্সাইড। এরপরে আমি চলে যাচ্ছি সুপার অক্সাইডের কাছে। দেখো ভাইয়া 2টা অক্সিজেন মিলে যখন একটা মাইনাস চার্জ থাকে ওটাকে বলা হয় সুপার অক্সাইড। ঠিক আছে, 2টা অক্সিজেন মিলে যখন একটা -1 থাকবে ওটাকে আমরা বলবো সুপার অক্সাইড। যেমন খেয়াল করো KO2, আমরা তো জানি পটাশিয়াম +1, তাহলে +1 এর বিপরীতে -1 হইতে হবে এই। এরপরে দেখো সিজিয়াম, ভাইয়া সিজিয়াম সুপার অক্সাইড। সিজিয়াম তো আমরা জানি +1, তো 2টা অক্সিজেন মিলে -1। তো এইরকম যৌগ দেখে দেখে বুঝতে হবে এটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড। তো পার অক্সাইড আর সুপার অক্সাইড খুব অল্প সংখ্যক যৌগ, এটা খুব বেশি নাই, অল্প কিছু আছে। ঠিক আছে, আর পার অক্সাইড অ্যাকচুয়ালি সব। লিখে নাও, সবাই লিখে নাও, যারা বুঝো নাই তারা লিখে নাও, আশা করি এখন আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, একদম ক্লিয়ার। সবার লেখা শেষ? ওকে, তাহলে আমরা এর পরের
কোশ্চেনে যাচ্ছি। দেখো সোডিয়াম থায়োসালফেট এ সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত আমরা এটা বের করব। ঠিক আছে, আমরা ধরি সালফার এর জারণ সংখ্যা, বাচ্চারা লিখো, ধরে সালফারের জারণ সংখ্যা সমান x, এমন ভাবে সবগুলা ধরে ধরে করবা। তাহলে আমরা জানি সোডিয়ামের +1 কয়টা আছে? সোডিয়াম 2টা। সালফারের x আমরা ধরে নিচ্ছি, সালফার আছে 2টা, প্লাস অক্সিজেনের আমরা জানি -2, অক্সিজেনের আমরা জানি -2, কয়টা আছে? 3টা আছে। ঠিক আছে, 3টা। তাহলে খেয়াল করো 2x এখানে হয়ে গেল +2 - 6 সমান 0। তাহলে 2x সমান যদি 4 হয়, একবারে করে ফেলতেছি, +4 চিহ্নটা দেওয়া জরুরি, বুঝছো? তাহলে x সমান হয়ে গেল কত? +2। আচ্ছা, আমি কি কোনো ভুল টুল করলাম না তো? 3টা গেল, 3 × 6 +2, 6 থেকে 4 +2 হবে এটা। ঠিক আছে, এ এটা হবে +2 হবে, হ্যাঁ +2। শেষ তো না? এটা ইজি, একদম ইজি। আচ্ছা, তারপরে দেখো CHCl3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত? ধরে নিচ্ছি কার্বনের জারণ সংখ্যা x, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো ভাইয়া, কার্বন আছে একটা, আর আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়? +1 হয়, +1। তারপরে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা আমরা জানি -1। স্বাভাবিকভাবে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1 × 3 সমান 0। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো বাচ্চারা, x +1 - 3 সমান 0। তাহলে x সমান কত হবে? +2। x সমান কত হবে? +2। হ্যাঁ, +2 হবে ভাইয়া, +2 হবে। তাহলে এটার স্ট্রাকচারটা জানাটা একটু জরুরি। দেখো, এটার স্ট্রাকচার তোমাদের জানতে হবে। দেখো ভাইয়া, এটার স্ট্রাকচারটা কেন জানতে হবে? মনোযোগ। CHCl3 এটা একটা জৈব যৌগ। এই জৈব যৌগটার নাম ক্লোরোফর্ম। নাম মনে রাখতে হবে, যৌগটার নাম ক্লোরোফর্ম। খেয়াল করো, কার্বনের যোজনী 4, আমরা জানি কার্বনের যোজনী 4, তাই না ভাইয়া? জৈব যৌগে কার্বনের যোজনী কত? 4। তো এখানে একটা আছে হাইড্রোজেন, আর বাকি 3টা আছে ক্লোরিন। এবং হাইড্রোজেন ক্লোরিন প্রত্যেকের যোজনী 1, প্রত্যেকের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, একটা করে বিজোড় ইলেকট্রন প্রত্যেকের আছে। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই যোজনী জানাটা কত গুরুত্বপূর্ণ। আর যোজনী জানার জন্য তোমার লাগবে ইলেকট্রন বিন্যাস। এই জন্যই আমরা বলি ভাইয়া, ইলেকট্রন বিন্যাস যে ভালো পারে, যে যোজনী সম্পর্কে ভালো জানে, তার যৌগ সম্পর্কে ভালো নলেজ হয়, তার রসায়ন সম্পর্কে ভালো নলেজ হয়, বুঝছো? তো যারা রসায়ন ভালো করে জানতে চাও, তারা ভালো করে ইলেকট্রন বিন্যাস শিখবা। ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখে ভালো করে যোজনীটা শিখবা। যোজনীর পরে জারণ মান, ইলেকট্রনের গঠন, যৌগের গঠন সবকিছু তোমার জন্য ইজি হয়ে যাবে। এইভাবে তোমরা রসায়নে ভালো করতে পারবা। রসায়নে ভালো করার জন্য আমরা যে ওয়েতে যাই, আমাদেরকে অনুসরণ করবা। ঠিক আছে, হ্যাঁ, অধিকাংশ যৌগই তোমাকে মুখস্থ করতে হবে। তাইলে দেখো, আর একটু ভেতর থেকে বোঝাই জিনিসটা কেমনে -2 হইলো, সরি +2 হইলো। খেয়াল করে দেখো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি 2.5, হাইড্রোজেনের 2.1। হাইড্রোজেনের চেয়ে কার্বনের বেশি, সুতরাং কার্বন ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, একটা টেনে নিয়ে যাচ্ছে, এর +1। সবাই ক্লিয়ার? আর আমরা জানি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3, তার মানে কার্বনের চেয়েও বেশি। তাহলে কি হবে? কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। তো 3টা ক্লোরিন দেখো ভাইয়া, 3টা ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে। খুবই মনোযোগ। হাইড্রোজেন একটা দিচ্ছে, আর 3টা ক্লোরিন 3টা নিয়ে যাচ্ছে। তো আমাকে কেউ 1 টাকা দিল, ঠিক আছে, আর কেউ 3 টাকা নিয়ে গেল, তাহলে আর 2 টাকা থাকে, মানে হচ্ছে 2 টাকা আমি লসে পড়ে যাই,
তার মানে দুইটা ইলেকট্রন এই কার্বন থেকে চলে গেছে। তো এই কার্বন সে দিল দুইটা ইলেকট্রন, এই হাইড্রোজেন সে দিল একটা ইলেকট্রন, আর এই যে তিনটা ইলেকট্রন তিনটা ক্লোরিন নিয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? দেখো এইভাবে ভেঙে ভেঙে ভেতর থেকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই গেল আমাদের ক্লোরোফর্ম। ক্লিয়ার? তাহলে আমরা সামনেটা দেখি। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা শূন্য হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি সুন্দর প্রশ্ন। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা শূন্য হবে? তোমরা বের করে দেখো, খুব মনোযোগ। তোমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের করো তাহলে দেখবা 4টা অক্সিজেনের জন্য 8টা ইলেকট্রন লাগে। একটা পটাশিয়াম একটা ইলেকট্রন দেয়, আর ম্যাঙ্গানিজ আরো 7টা ইলেকট্রন দিবে। তো এইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখলাম। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে দেখা যাচ্ছে পটাশিয়ামের +1, ভাইয়া ম্যাঙ্গানিজের +7 আর অক্সিজেনের -2। দেখো দেখো দেখো, বাহ, তোমরা আমার আগে আনসার করে দিচ্ছ, সেরা, ভালো। তো এইখানে কোনো শূন্য নাই। সবাই ক্লিয়ার কি না? 4টা অক্সিজেন 4 দুগুণে 8টা নিয়ে গেছে। এই 8টার মধ্যে পটাশিয়াম থেকে একটা যাবে আর ম্যাঙ্গানিজ থেকে 7টা যাবে, টোটাল 8টা। ক্লিয়ার সবাই? এরপরে দেখো সোডিয়াম কার্বনেট। বাচ্চারা, সোডিয়াম হচ্ছে +1, সে একটা দিল। অক্সিজেন 3 দুগুণে 6টা, সে 6টা নিয়ে গেল, তার নিজের হচ্ছে -2। তাহলে আমরা যদি হিসাবটা করি, 2টা সোডিয়াম 2টা দিল, আর 6টা বানানোর জন্য কার্বনকে আরো 4টা দিতে হবে। এইভাবেই 6টা হবে, টোটাল সংখ্যা হবে 0। ফেরাস সালফেটের দিকে যদি আমরা তাকাই, বাচ্চারা মনোযোগ, আয়রনের এক্ষেত্রে +2। দেখো 4টা অক্সিজেনের 4 দুগুণে 8, আর সালফারের +6। দেখো কত সুন্দর ভাবে করে ফেলা যায়। তার মানে উপরের 3টার একটার মধ্যেও কোনো শূন্য জারণমান বিশিষ্ট মৌল পাওয়া যাচ্ছে না। আশা করি নিচেরটাই পাওয়া যাবে। দেখো ভাইয়া, 2টা ক্লোরিনের জন্য 2টা ইলেকট্রন লাগবে, তারা 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর আমরা জানি 2টা হাইড্রোজেন সেই 2টা ইলেকট্রন দিয়ে দিতে পারে। আর মাঝখানে আছে আমাদের কার্বন, যার কোনো ইলেকট্রন দেওয়াই লাগবে না। এইবার বোঝা গেল এটার মধ্যেই আছে হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, আলটিমেটলি কার্বনের 0। ইয়েস, ক্লোরিনের জারণমান 0 না ভাইয়া, ক্লোরিনের জারণমান -1। মনে রাখবা, সমান তড়িৎ ঋণাত্মকতার সাথে যুক্ত থাকলে 0 হয়, এটা ছাড়া আর হয় না। ওকে, তাহলে আমরা সামনে আগাই। বুঝতে পারছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের জারণমান। আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাই দিই, আরো কয়েকটা প্র্যাকটিস। বাচ্চারা প্র্যাকটিস করো, লিখো। নাইট্রাইট আয়নে, তোমরা সবাই আমাকে বলবা নাইট্রোজেনের জারণমান কত? শর্টকাটে লিখে ফেলি, অক্সিডেশন নাম্বার। জারণমানের ইংরেজিতে বলা হয় অক্সিডেশন নাম্বার। এটাকে আমি শর্টকাটে লিখবো ON। এটাকে আমি শর্টকাটে কি লিখবো? ON। অক্সিডেশন নাম্বার কত? বের করো দেখি ঝটপট করে। হ্যাঁ, বের করে ফেলো। মুত্তাসিম, না ভাইয়া আগের অঙ্কটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কেউ বলছো আল্লাহ কি যে দেখো, এক্স ধরে নাও, এক্স ধরে নিলাম, এক্স এক্স। আর আমরা জানি প্রত্যেকটা অক্সিজেনের জারণমান -2, আর অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে মনোযোগ, x -4, সরি এটা 0 হবে না তো। এই যে উপরে দেখো -1 আছে, -1 সমান -1, তাহলে x সমান +3। এই ক্ষেত্রে দেখছো নাইট্রোজেনের জারণমান +3। তো কেন প্লাস হইল?
ভাইয়া প্লাস হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, এই হচ্ছে গিয়ে সমস্যা। নাইট্রোজেনের সাথে যুক্ত আছে অক্সিজেন, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের চেয়ে বেশি। ঠিক এই জন্যই আমরা বলি নাইট্রোজেনের জারণ মান ধনাত্মক। এইভাবে কিন্তু প্রশ্ন আসে যে নাইট্রোজেন অত্যধিক তড়িৎ ঋণাত্মক মৌল হওয়া সত্ত্বেও নাইট্রেট আয়নে কেন তার জারণ মান ধনাত্মক? খুব কঠিন প্রশ্ন মনে হয়। এটার সহজ অ্যান্সার হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে ঋণাত্মক, যার কম সে হবে ধনাত্মক। শেষ। ইয়াস, তড়িৎ ঋণাত্মকতা আমি যেগুলা লিখে দিচ্ছি এগুলা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা আমি যেগুলা লিখছি এগুলা তোমরা মুখস্থ করবা। কিছু HW লিখে নিয়ে যাও বাচ্চারা, HW লিখে নিয়ে যাও। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট, K2, H2, Sb2, O7। এই যৌগে তোমরা Sb এর জারণ মান বের করবা, ঠিক আছে? Hb এর জারণ মান বের করবা। তারপর লিখেন Fe2, SO4 3। এই যৌগে আয়রনের জারণ মান বের করবা, আয়রনের জারণ মান, ঠিক আছে? তারপরে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান বের করবা। খুবই ভালো। বুঝছো? আর কোনটা দিব? আর কোনটা? H2, C2O4, অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান বের করবা। তারপর CH3, COOH, অ্যাসিটিক অ্যাসিড। এইখানেও তোমরা কার্বনের জারণ মান বের করবা। তাহলে দেখো 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন 5 নাম্বার। ঠিক আছে, আমি দেখবো কারা কারা 5 এ 5 পাও, কারা কারা 5 এ 5 পাও সেটা আমরা দেখবো। হ্যাঁ, কয়েকটা কমেন্ট পড়ি তোমাদের। ভাইয়া সমান চিহ্নের ডান পাশের ওটা শূন্য নাকি -1? আচ্ছা, পুরা যৌগটা দেখো তো, পুরা যৌগের দিকে তাকাও তো, এখানে কি কোনো প্লাস মাইনাস লিখছি? তার মানে পুরা যৌগের সবগুলা মৌলের জারণ মানের সমষ্টি হয় 0, ঠিক আছে? এটাকে আমরা বলি মুক্ত মৌল বা মুক্ত যৌগ। মুক্ত মৌল বা মুক্ত যৌগ হলে তার জারণ মান 0 হয়, বুঝছো? আর এটা যদি তোমার এরকম যৌগমূলক হয় তখন দেখবা উপরে এটা লেখাই আছে। তাহলে তুমি যদি সালফারের X ধরে নাও আর অক্সিজেন 4টা আছে, এদের সমষ্টি হবে -2, অর্থাৎ উপরে লেখাই থাকবে। তারপরে যে ফসফেট, এটা আরেকটা যৌগমূলক, তো যৌগমূলকের চার্জ উপরে লেখা থাকে, বুঝছো? তো এই ক্ষেত্রে ফসফরাস, অক্সিজেন এগুলো যোগ করে দেখবা, যোগ করে তুমি যাই পাবা এটা হবে -3। তার মানে এই চার্জ উপরে লেখা থাকে, উপরে যেটা লেখা থাকবে সমান চিহ্নের ডান পাশে ওইটাই লিখবা। বুঝা গেল মেহেদি হাসান? খুব ভালো প্রশ্ন ছিল এটা, দারুণ। তারপরে ভাইয়া গাঠনিক সংকেত হইছে না তো, অক্সিজেনের হাত 2। হ্যাঁ, অক্সিজেনের হাত তো 2। আচ্ছা নাইম, ওইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, ঠিক আছে? অ্যারো চিহ্ন যেটা দিছে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। বাচ্চারা অনেক কিছু জানার আছে এই পৃথিবীতে, জানার অভাব নাই। আচ্ছা, অনেক কুমার বললো যে ভাইয়া পারঅক্সাইডে অক্সিজেন -1। ইয়েস, পারঅক্সাইডে অক্সিজেন -1। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে বাচ্চারা? আর কোনো প্রশ্ন আছে? আফরিন আক্তার মৌ, এই যে ভাইয়া তোমার নামটা নিয়ে নিলাম। আচ্ছা বাবা, হ্যাঁ 5 এ 5 যাতে পাও। না আমি নাকি আরো কয়েকটা যোগ দিয়ে দিব, কি বলো? আরো কিছু, আরো সুন্দর যোগ আছে কিন্তু, খুবই সুন্দর আছে। যেমন দেখো, এটা বোনাস। এইখানে ক্লোরিনের কত?
HClO3, HClO2, HClO আর HCl। এগুলো এগুলো একটু ট্রাই করবা, পারো কিনা এগুলো একটু চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, এই যে তোমাদের জন্য আরো কয়টা বোনাস দিয়ে দিলাম। ওইখানে তোমরা ক্লোরিনের জারণ মান বের করার চেষ্টা করবা, ঠিক আছে? এবং যদি পারো নামগুলোও জেনে আসবা, HClO4, HClO3, HClO2, HClO এবং HCl। খুবই সুন্দর। এগুলো যখন আস্তে আস্তে শিখবা দেখবা যে রসায়ন কত মজা লাগতেছে। অ্যাকচুয়ালি রসায়ন বলতে এগুলাই, তুমি একটা যৌগের ভেতরে যেয়ে বুঝতে পারলা যৌগটার ভেতরে কি আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো ভাইয়া, ইনশাল্লাহ আবার পরের লেকচারে দেখা হবে। পরের লেকচার মনে হচ্ছে আগামীকালকে শুক্রবার রাত 8টায়। ঠিক আছে ভাইয়া, আবার ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কথা কইতে দাও না।